বাংলার নবজাগরণ পঞ্চম পর্ব। মানবের আত্মাকে তিনি অতি পবিত্র চক্ষে দেখিতেন। সকল প্রকার সামাজিক দাসত্ব ও রাজনৈতিক অত্যাচার ও দাসত্বকে তিনি এই জন্য অন্তরের সহিত ঘৃণা করিতেন। মহাত্মা শিবনাথ শাস্ত্রী। রাজা রামমোহন রায় তৃতীয় খণ্ড। এই খণ্ডে আমরা রামমোহন রায়ের সমাজ সংস্কার প্রক্রিয়ার অন্যতম সংস্কার সতীদাহ নিবারণ ও অন্যান্য নারী কল্যাণমূলক দুটি সংগ্রামের কথা আলোচনা করেছি। রামমোহনের সমাজ সংস্কার ও নারী কল্যাণ। সতীদাহ নিবারণে তার প্রচেষ্টা। মানুষের জীবনকে ধর্মের নামে জঘন্যভাবে বলি দেওয়া ছিল সেদিন সমাজে অতি সাধারণ ঘটনা। গঙ্গা নদীতে, গঙ্গাসাগরে, জগন্নাথের রথের নিচে সর্বত্রই এই আত্মহননের ঘটনা। এইসব প্রথার মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং বেশি প্রচলন ছিল সতীদাহ। এই সময়ই রামমোহনের আবির্ভাব। নারী জাতির প্রতি তাঁর ছিল গভীর শ্রদ্ধা ও সহানুভূতি। সতীদাহ প্রথা সমর্থন করত হিন্দু সমাজের এক বিরাট অংশ। তাদের দৃষ্টিতে এই প্রথা ছিল স্বাস্থ্যসম্মত এবং দেশাচার সমর্থিত। তাই এর বিরুদ্ধাচরণ করা মহাপাপ। অতীতেও সতীদাহ প্রথা রোধের চেষ্টা হয়েছিল, কিন্তু তা হয়েছিল বিক্ষিপ্তভাবে। রামমোহন এই প্রথার মূলোচ্ছেদ করতে বদ্ধপরিকর হয়েছিলেন। তিনি প্রথমেই এই জন্য ছোট ছোট বই রচনার মাধ্যমে জনমত গঠন করার জন্য প্রচার করার কথা ভাবলেন। ইংরেজি ও বাংলা ভাষায় কথোপকথন চলে, এই জন্য তিনি কয়েকটি পুস্তিকা রচনা করলেন। রামমোহনের প্রচেষ্টা। তিনি এই পুস্তিকাগুলি নিজ অর্থে ছাপিয়ে দেশের সর্বত্র বিনা অর্থে বিতরণ করেছিলেন। সহমরণ বিষয়ে রামমোহন ধীরে ধীরে 3টি পুস্তিকা রচনা করেছিলেন। প্রথম পুস্তিকাটির 1818 সালে নাম সহমরণ বিষয় প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। প্রবর্তক তার মত প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে শাস্ত্র প্রমাণের উল্লেখ করে, পরে সেখানে সুবিধা না করতে পেরে পাপ ও নিন্দার কথা বলেছে। সেখানেও পরাস্ত হলে সে ঘোষণা করে যে সে সতীদাহকে নিবর্ত করতে দেবে না। দ্বিতীয় পুস্তকের 1819 সালে বাংলায় ও 1820 সালে ইংরেজি অনুবাদ, নাম প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ। রামমোহনের এই পুস্তিকা দুটি প্রকাশিত হলে হিন্দু সমাজে বিশাল আলোড়নের সৃষ্টি হয়। এই পুস্তিকা দুটি প্রকাশিত হলে সহমরণের পক্ষে অনেকেই তাদের মতামত দিতে থাকে। 1821 সালে রামমোহন সংবাদ কৌমুদী নামে যে পত্রিকা প্রকাশ করতে আরম্ভ করেন, সেখানে সহমরণের বিরুদ্ধে সব কথা লেখা হতো। 1830 সালে রামমোহন রায় সহমরণ বিষয়ে তৃতীয় প্রস্তাব ও তার ইংরেজি অনুবাদ প্রচার করেন। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় শ্রীরামপুরের মিশনারি সম্প্রদায়ের কথা, বিশেষত মিস্টার কেরি ও তার সহকর্মীদের সম্বন্ধে। তারাও এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিলেন। শাস্ত্রে যে কথা নেই। রামমোহন যুক্তি দিয়ে স্পষ্টভাবে বলেন যে শাস্ত্রের বিধান মতে সহমরণ অবশ্য কর্তব্য নয়। শাস্ত্রে এ বিষয়ে কোনো নির্দেশ নেই। সহমরণের চেয়ে স্বামীহারা নারীদের ব্রহ্মচর্য পালনই শ্রেষ্ঠ ধর্ম। রামমোহন অভিযোগ করেন, নারীদের উপর বলৎ প্রয়োগ করে তাদের বাধ্য করা হয় চিতায় উঠতে। এ এক অমানুষিক অত্যাচার, এ হচ্ছে নারী হত্যা। দেশে এই পৈশাচিক হত্যা কখনোই সমর্থনযোগ্য নয়। গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্ক ও রামমোহন রায়। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1828 সালের 4 জুলাই থেকে 1835 সালের 20 মার্চ পর্যন্ত ভারতবর্ষের গভর্নর জেনারেল পদে ছিলেন। রামমোহনের সতীদাহ বিরোধী আন্দোলন তাকে উৎসাহিত করেছিল। একদিন এক সৌহার্দ্যের পরিবেশে রামমোহন তার সঙ্গে আলোচনা করলেন। নানা যুক্তির সাহায্যে তিনি বড়লাটকে বুঝিয়ে বলেন কেন সতীদাহের মতো অভিশপ্ত প্রথা অবিলম্বে বন্ধ করা উচিত। রামমোহনের ধারণা ছিল আইনের সাহায্য না নিয়ে পুলিশের সাহায্যে প্রথা সহজেই উচ্ছেদ করা যেতে পারে, কিন্তু আইনের সাহায্য নিয়েই লর্ড বেন্টিঙ্ক সহমরণ প্রথা রদ করেন। সতীদাহ নিবারণ আইন পাস। 4 ডিসেম্বর 1829 সাল বাংলার সামাজিক ইতিহাসের এক স্মরণীয় দিন। এই তারিখেই লর্ড বেন্টিঙ্ক আইনের সাহায্যে সতীদাহ প্রথা নিবারণ করেন। দীর্ঘকালের এক জাতীয় কলঙ্ক মোচন হওয়ায় রামমোহনের আনন্দ আর ধরে না। পরে কলকাতার টাউন হলে রামমোহন ও তার সমর্থকেরা বেন্টিঙ্ককে সম্বর্ধনা জানান। 16 জানুয়ারি 1830 সাল। কিন্তু গোড়া হিন্দু সমাজে দেখা যায় প্রচণ্ড বিক্ষোভ। প্রতিবাদ, নিন্দা ও কুৎসার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম রসাতলে গেল বা রামমোহন নিপাত যাক প্রভৃতি ধ্বনি শোনা গেল।
গোঁড়া হিন্দু সমাজের নেতারা সংঘবদ্ধ হয়ে এই আইন রদ করবার জন্য এক আবেদনপত্র পাঠান বড়লাটের কাছে। এই আবেদনপত্রে কলকাতার 652 জন অধিবাসী স্বাক্ষর করেছিলেন, সঙ্গে ছিল 120 জন পণ্ডিতের মতামত। আরও একটা আবেদনপত্র পাঠানো হয় কলকাতার বাইরের 646 জন বিশিষ্ট ব্যক্তির, যেখানে 28 জন পণ্ডিতের মতামত ছিল। বড়লাট বেন্টিঙ্ক তাঁর স্বাভাবিক বুদ্ধি অনুসারে ওই দরখাস্তগুলিকে বিবেচনার মধ্যেই আনেননি। বিলাতের পার্লামেন্টে দরখাস্ত। 1830 সালের 17 জানুয়ারি সংস্কৃত কলেজে রাধাকান্ত দেবের নেতৃত্বে ডাকা এক সভায় স্থির হয় যে তারা ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে আবেদন জানাবেন এই আইন রদ করবার জন্য। এছাড়া রাধাকান্ত দেবকে সভাপতি করে সতীদাহ প্রথা আইনের বিরুদ্ধে সংঘবদ্ধ হবার জন্য ধর্মসভা নামে একটি সংগঠন তৈরি হয়। এই সভার পক্ষ থেকে ওই আবেদন পাঠানো হয়। এর 2.5 বছর পরের ঘটনা। 1832 সালের 11 জুলাই ইংল্যান্ডের পার্লামেন্টে প্রিভি কাউন্সিলের এক অধিবেশনে সহমরণ সমর্থকদের আবেদন অগ্রাহ্য করে সতীদাহ নিরোধক আইন বলবৎ করা হয়। রামমোহনের নারী কল্যাণ। রামমোহন সমগ্র পরিস্থিতি বিচার করে দেখেছিলেন যে শুধুমাত্র পরলোকে অক্ষয় স্বর্গসুখ কামনাই সতীদাহ প্রথার মূল কারণ নয়, সমাজের অবহেলা ও উপেক্ষা এর জন্য অনেকখানি দায়ী। তার মতে হিন্দু দায়াধিকার ও বহু বিবাহ আমাদের দেশে সহমরণ বেশি হওয়ার আরো কয়েকটি কারণ। তাঁর সময়ে সমাজে বহু বিবাহের প্রচলন ছিল, ছিল কৌলিন্য প্রথা, বাল্য বিবাহ ও কন্যাপণ। বহু বিবাহ ছিল সেকালের এক সামাজিক কলঙ্ক। রামমোহন এর বিরুদ্ধে লেখনী ধারণ করেন। শাস্ত্র ঘেঁটে তিনি দেখান যে বহু বিবাহ স্বাস্থ্যসম্মত নয়। তার মতে বিশেষ ক্ষেত্রে বিশেষ কারণ ছাড়া একাধিক বিবাহের বিধি শাস্ত্রে নেই। গভর্নমেন্টের কাছে তার সুপারিশ ছিল, কোনো ব্যক্তি এক স্ত্রীর জীবদ্দশায় পুনর্বার বিবাহ করিতে ইচ্ছা করিলে তাহাকে ম্যাজিস্ট্রেট বা কোনো রাজকর্মচারীর নিকট প্রমাণ করিতে হইবে যে তাহার স্ত্রীর স্বাস্থ্য নির্দিষ্ট কোনো দোষ আছে। প্রমাণ করিতে সমর্থ না হইলে সে পুনর্বার বিবাহ করিতে অনুজ্ঞা প্রাপ্ত হইবে না। রামমোহন রায় ও হিন্দু নারীর দায়াধিকার। স্ত্রীলোকদের দায়াধিকার সম্বন্ধে হিন্দু সমাজে যে প্রথা সে সময় চালু ছিল তা প্রাচীন শাস্ত্র বিরুদ্ধ। স্বামীর মৃত্যুর পর হিন্দু স্ত্রীদের অসহায় অবস্থায় পড়তে হতো। তাই তিনি 1822 সালে একটি পুস্তিকা প্রকাশ করেন। পুস্তিকাটির নাম ব্রিফ রিমার্কস রিগার্ডিং মডার্ন এনক্রোচমেন্ট অন দ্য এনশিয়েন্ট রাইটস অফ ফিমেলস অ্যাকর্ডিং টু দি হিন্দু ল অফ ইনহেরিট্যান্স। এই পুস্তিকায় রামমোহন শাস্ত্রীয় প্রমাণ ও যুক্তি বিচার দিয়ে প্রমাণ করলেন যে শাস্ত্রানুসারে মৃত পতির সম্পত্তিতে পুত্রের ন্যায় পত্নীরও সমান অধিকার, কিন্তু সেই সময়ে হিন্দু স্ত্রীদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে স্বামীহীনা স্ত্রীদের সংসারের অবস্থা হয় সবচেয়ে অনাথা। সংসারে নিরন্তর নির্যাতন ভোগ করে তিল তিল করে মরার চেয়ে তাই তারা নিরুপায় হয়ে স্বামীর সঙ্গে সহমরণে যেতে রাজি হতো। কন্যাপণ বা কন্যা বিক্রয়। নারী জাতির প্রতি সমাজের অবিচার প্রসঙ্গে রামমোহন কন্যাপণ বা কন্যা বিক্রয় বিষয়ে তার লেখনী চালিয়েছেন। তাঁর মতে নিচ শ্রেণীর ব্রাহ্মণ এবং উচ্চ শ্রেণীর কায়স্থদের মধ্যে ছিল এই প্রথার প্রচলন। যে ব্যক্তি বেশি অর্থ দিতে পারবে তার হাতেই এরা তাদের কন্যাকে সমর্পণ করত। অর্থই ছিল পাত্রের একমাত্র যোগ্যতা, তাই বৃদ্ধ রুগ্ন সকলেই অর্থের বিনিময়ে সুপাত্র হিসেবে বিবেচিত হতো। কিন্তু এর ফলে বিবাহিতা কন্যার বৈধব্য দশা প্রাপ্ত হতে দেরি হতো না, অথবা সারা জীবন খুব কষ্টে দিন যাপন করত। রামমোহন কন্যা বিক্রয়ের বিরুদ্ধে শাস্ত্র থেকে কতগুলি শ্লোক উদ্ধৃত করেছেন। তাই আবার সেই অপমান লাঞ্ছনায় দিন যাপনের ভীতি, আবার সেই সহমরণের সংখ্যা বৃদ্ধি। আমরা এই খণ্ড শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত পথিক রামমোহন রায় রচনা থেকে একটি উক্তি দিয়ে। তিনি চিরকালের মতোই আধুনিক, কেননা তিনি যে কালকে অধিকার করে আছেন তার একটা সীমা পুরাতন ভারতে, কিন্তু সেই অতীতকালেই তা আবদ্ধ হয়ে নাই। তার অন্য দিক চলে গিয়েছে ভারতের ভাবি কালের অভিমুখে। তিনি ভারতের সেই চিত্তের মধ্যে নিজের চিত্তকে মুক্তি দিতে পেরেছেন, যা জ্ঞানের পথে সর্বমানবের মধ্যে উন্মুক্ত।